প্রত্যেকটি মানুষ কিন্তু মানে অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন প্রত্যেকটি মানুষের দায়িত্ব তো রয়েছে, কারণ ফান্ডামেন্টাল রাইটস নিয়ে যখন আমরা কথা বলি, ফান্ডামেন্টাল ডিউটিসটাকে আমরা ভুলে যাই। অপরাধী মানেই যে অত্যন্ত হিংস্র দেখতে হবে এমন ঘটনা নয়। কিছু ক্রিমিনালিটি থাকে হচ্ছে প্রি প্ল্যান্ড, আমি মনে করি সেটা আরও বেশি ডেঞ্জারাস। তবে ক্রাইম ক্রিমিনালিটি এটাই একটা খেলা ওদের কাছে, ওদের কাছে খেলা, কিন্তু আমাদের কাছে হচ্ছে জিনিসটাকে কি করে ওদের গেম প্ল্যানটাকে বুঝিয়ে কোনো গুন্ডাকে দমন করতে গেলে পুলিশকেও বড় গুন্ডা হতে হবে, তাই তো? বেসিক্যালি উই আর অল অ্যানিমালস, বাট উই আর ডিফারেন্ট ফ্রম দ্য অ্যানিমালস বিকজ অফ আওয়ার র্যাশনালিটি। পুলিশ স্বাধীনোত্তর 1947-এর আগে পুলিশ তো ভয়ঙ্করভাবে খারাপ ছিল, তারপরে কিন্তু সেই কলোনিয়াল হ্যাং থেকে বেরোনো হয়নি। পুলিশ কিন্তু এখনও সেই জুজুবুড়ি হয়েই আছে। আমরা পরিণতির চিন্তা করি বলেই কিন্তু আমরা অনেক কশাস, আমরা অনেক সংযত আমাদের জীবনে, আমরা মানে সাধারণ মানুষ আমরা। কিন্তু এই যে পরিণতির কথা যে চিন্তা করে না, সেই লোকটাই কিন্তু ক্রিমিনাল হয়ে থাকে। আমি আমার সার্ভিস লাইফে কখনো কারো চোখের জল ফেলিনি, দায়িত্ব নেই বলতে পারি, কখনো চোখের জল ফেলিনি। আমি আবার সার্ভিস লাইফে আবার লোকের চোখের জলও ফেলেছি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন মানিকতলা থানার ওসি দেবাশিস দত্ত। যে হাতে চলে লাঠি আর বুলেট, সে হাতে আবার কলমও চলে। বাংলা সিনেমা মৃগয়া দ্য হান্টের লেখকও তিনি। এই পডকাস্টে দারুণ গল্প হলো, অনেক কিছু জানলাম। সঙ্গে থাকুন, বেশ ভালো লাগবে আপনাদের। দেবাশিস দার সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার দাদা, কেমন আছেন? চলছে, এই বেশ ভালো আছে। মানে সবে তো এখন মুভি রিলিজ হলো, মানে কেমন রেসপন্স পাচ্ছেন? ঠিক আছে, আমি 10th ডাইমেনশনের কাছে কৃতজ্ঞ যে আমার গল্পটাকে নিয়ে ওরা এগিয়েছে। আমি নিজেও সিনেমা হলে গিয়ে দুবার দেখে নিয়েছি, কারণ প্রিমিয়ারের দিনও দেখেছি, তারপরেও দেখেছি। রেসপন্স ইজ হিউজ, দর্শক সত্যি পছন্দ করছে। মৃগয়ার এই আইডিয়াটা কিভাবে এলো? মৃগয়া তো সংস্কৃত ওয়ার্ড, সেখান থেকে শুরু হচ্ছে শিকার। তো যখন আমাকে এরা অ্যাপ্রোচ করেন, তখন আমার জীবনের বিভিন্ন গল্প অভিজ্ঞতাকে নিয়ে যে প্রশ্নগুলো করেন, তার খুব নিবিড় ছায়া অবলম্বনে এই গল্পটা। তো যখন আমি ডিসকাস করি, দেবাঞ্জন, রানা মজুমদার এই গানের এই সিনেমার আবার সঙ্গীতকারও, এবং অভিরূপ ঘোষ, তখন বেরিয়ে আসে এবং একটু এদিক ওদিক করে একটা গল্প দাঁড়িয়ে যায়, যে গল্পটা আমার মনে হয় যে বাস্তবের সঙ্গে প্রচণ্ডভাবে কানেক্টেড। এবং তার চেয়ে বড় কথা, সিনেমাটিক লাইসেন্স দিয়ে যেটা থাকে, অ্যাডিং সাম গ্র্যান্ডিওর অ্যান্ড কালার, পিপল উড লাভ দ্যাট। তখন থেকে শুরু। আপনাদের জীবনে প্রচুর অভিজ্ঞতা থাকে, মানে আপনি বটতলা থানার ওসি থেকেছেন, এখন মানিকতলা থানার ওসি। সেক্ষেত্রে এই যে সিচুয়েশনগুলো আমরা মুভিতে দেখি, আমরা গল্পের বইয়ে পড়ি, বিভিন্ন জায়গায় দেখি, ডিল করেন কি করে? অতটা সহজ নয় পুলিশের কাজ, যতটা আমরা সহজে বলে ফেলি। একটা কথা একটু বাইরে আপনাকে বলছিলাম আমি, যে সুপ্ত উপ্ত ব্যাপারটা থাকে, যে সারফেস কোনটা করছে আর কোনটা সারফেস করছে না। তো পর্দার পেছনে এমন কিছু কাজ থাকে যে জিনিসটা, যেমন সিনেমাতে কি হচ্ছে, সিনেমাতে দেখাচ্ছে যে কোনো লাভ স্টোরিতে অ্যান্ড দে এভার লিভড হ্যাপিলি, কিন্তু সেখান থেকে ঝামেলা শুরু, কিন্তু সংসার শুরু হচ্ছে। সংসার শুরু মানে ঘটি বাটি ঠং ঠং আওয়াজ, অনেক ঝামেলা হতে পারে সাংসারিক জীবনে। তো পুলিশিংয়ের ক্ষেত্রেও তাই, যেটা সারফেস হচ্ছে যে একজন আসামিকে পুলিশ ধরে ফেললো, একজন হার্ড ক্রিমিনালকে পুলিশ ধরলো, বা মারাত্মক একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনস পুলিশ সামলে দিল, সেক্ষেত্রে আবার কোট আনকোট পুলিশকে অনেক বক্রোক্তিও শুনতে হয়, কিন্তু সেটাকে হ্যান্ডেল করা ইজ রিয়েলি রিয়েলি টাফ। পুলিশের ক্ষেত্রে সবার আগে যেটা প্রয়োজন, যেটা আমার ধারণা আমার এতদিনের চাকরিতে, সেটা হচ্ছে পেশেন্স, পার্সিভিয়ারেন্স অ্যান্ড পেনিট্রেশন। এই তিনটার ভীষণই প্রয়োজন। এই তিনটে পিয়ের কম্বিনেশনে দ্যাট রিচেস দ্য পয়েন্ট। পুলিশ নিয়ে যা যা মুভি হয়েছে, আমরা একটা মানে অন্য রকম সাইড দেখেছি পুলিশের সিনেমাতে। আপনারা কাজ করছেন, একেবারে রিয়েলিটিতে কাজ করছেন সামনে থেকে। কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবে? অবশ্যই। আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে, আমি প্রথম কথা যেটা বললাম, যে সিনেমাটিক লাইসেন্স, সিনেমাটিক গ্র্যান্ডিওর, সিনেমাটিক ফ্লেভার, সিনেমাটিক কালার ওর সিনেমাটিক টেস্ট, এটা অ্যাড হলে পরে যে কোনো সাধারণ জিনিসও অনেক অনেক মানে তার গ্র্যান্ডিওর অনেক বেড়ে যায়, তার কি বলবো, তার যে সীমিত যে ব্যাপারটা, তার থেকে বেরিয়ে চলে আসে লার্জার লাইফ। ধরুন আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন অনেক অ্যাক্সিডেন্ট নিজের চোখে দেখা বা ফেস করা আমাদের। কোনো মানুষকে আমি ছোট না করেই বলছি, এমন ঘটনা ঘটেছে, একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আমার কিছুদিন আগেই হয়েছে আমার বাগমারির কাছেই, যে একটি ছেলে রাস্তায় পড়ে আছে গাড়িতে পিষ্ট হয়ে, একদম এই কথা ইউজ করলাম, পিষ্ট হয়ে গেছে। তো পিপল আর ওয়েটিং ফর দেয়ার ওয়েন পুলিশ উড কাম, কিন্তু তার মধ্যে আমি দেখলাম যে প্রচুর মানুষ সেটা আবার ভিডিও রেকর্ড করছে।
যখন আমরা স্পটে পৌঁছলাম, যে মানুষটি সে ঘটনার সঙ্গে কানেক্টেড নয়, কিছুভাবেই নয়, এবং ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল যে কোনো একটি বাস বা কোনো একটি বাইকার যে মারা গেছে তার দোষে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সে কিন্তু সবার আগে পুলিশের নামে গালিগালাজ করা শুরু করলো এলাকার কিছু লোকজন। সে বোঝার চেষ্টা করলো না যে কী কারণে অ্যাক্সিডেন্টটা হলো। কিন্তু সেই লোকটিকে তুলে, হয়তো হতেও পারে সেই মুহূর্তে লোকটি বেঁচে আছে, তারা কিন্তু ট্রাই করলো না, সেটা কিন্তু পুলিশকেই করতে হলো। আমরাই সে দেহ বা মৃতদেহকে আমরাই তুললাম, তুলে এটা কোনো বড় কথা নয়, কারণ এটা আমার কাজ, আমাকে করতে হবেই। কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে সাধারণ মানুষ এগিয়ে আসবে কাঁধে কাঁধ নিয়ে, মানে কোনো একটা ব্যাপার, কোনো একটা সিচুয়েশনস, কোনো ক্রাইসিসে অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি অভিজ্ঞতা, যেটা বললেন আপনি, কাঁধে কাঁধ দিয়ে অনেক মানুষ অনেকভাবে হেল্প করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটার মিসিং মনে হয় এই জায়গাটাতে। সেটা একটা ক্ষোভের জায়গায় বলবো না, সেটা একটা আফসোসের জায়গা। আর এটা করতে করতে যেটা হয় যে কিছুটা গা সওয়া ব্যাপার হয়ে যায়, এবং এন্ড অফ দ্য ডে যখন কোনো ক্ষেত্রে আমরা বক্রোক্তিও পাই বা কোনো অড কমেন্টস কিছু একটা, সেটাকে সরিয়ে দিয়ে আমার টার্গেটটা হচ্ছে এনি হাউ টু রিচ দ্য গোল, অ্যান্ড দ্যাট ইজ ইট, দ্যাটস দ্য জার্নি। আমরা শুনতে পাই অনেকেই বলেন যে আমাদের করার ইচ্ছে ছিল কিন্তু হয়তো পুলিশি ঝামেলায় জড়িয়ে যাব তাই গেলাম না। মানে এটা কি সত্যি? মানে কোনো সমস্যা হতে পারে, কেউ ধরুন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, কোনো মানুষ যদি মনে করেন তাকে হসপিটালে নিয়ে যাবেন বা সেখান থেকে উঠিয়ে নিয়ে যাবেন, কোনো ঝামেলা হতে পারে কি? আমি ড্রয়িং রুমে বসে না মুড়ি চানাচুর দিয়ে শশা দিয়ে কোনো সিরিয়াল দেখতে পছন্দ করি। ধরুন আমি আমি মানে কোনো একজন মানুষ, ওটা খুব কমফোর্টেবল জায়গা আমার। কিন্তু এবং সেক্ষেত্রে পর্দায় গিয়ে বলাটা, ইস এটা করলো না, ইস এটা হলে ভালো হতো, এই কমেন্টসগুলো করা খুব ইজি, কিন্তু তার সাথে একেবারে পার্ট অ্যান্ড পার্সেল হয়ে জড়ো হয়ে একসাথে কাজ করাটা রেসপন্সিবিলিটি। আপনি যেটা বললেন যে জড়িয়ে যাব, বিপদে পড়ব, সেটা আসলে রেসপন্সিবিলিটিকে শ্রাগ অফ করার একটা রাস্তা আমি মনে করি। দেখুন, আইনগতভাবে আজকে ধরুন একটা হচ্ছে আপনার সামনে, একটা কোনো হিনিয়াস ক্রাইম হলো, কোনো একটা মেয়ের সঙ্গে একটা কোনো অ্যাট্রোসিটি হলো, কোনো একটা মানুষকে মারা হলো, তো সেক্ষেত্রে অবভিয়াসলি ইনভেস্টিগেশনে যখন প্রশ্ন ওঠে, পুলিশ ইনভেস্টিগেশন ঠিক হচ্ছে কি হচ্ছে না, সবার আগে প্রয়োজন এভিডেন্সেস। তো কোনো কোনো সময় সেটা কোনো মানুষের সাক্ষ্য প্রমাণ একজন অপরাধীকে ফাঁসির কাঠগড়ায় তুলতে পারে, এবং সেক্ষেত্রে কোনো মানুষের সাক্ষ্য প্রমাণের অনুপস্থিতি সেই কেসটাকে ভিশিয়েট করতে পারে। তো পুলিশি ঝামেলা যেটা বলছি, এটা পুলিশি ঝামেলা নয়, সেটা অ্যাজ পার ক্রিমিনাল প্রসিডিওর কোড, আগের বা এখনকার বিএনএসএস, তার মধ্যে তো এটা সংযুক্তিকরণ করা আছে যে সাধারণ মানুষেরও পার্টিসিপেট করতে হবে। কেন, প্রোক্লামেশন যখন হয়, প্রোক্লামেশন মানে একটু বুঝিয়ে বলছি আপনাকে, কোনো অপরাধীর বিরুদ্ধে যখন কোনো ওয়ারেন্ট ইস্যু হচ্ছে, সে ওয়ারেন্টকে যখন লোকটিকে পাওয়া যাচ্ছে না, ওয়ারেন্টিকে, তখন কোর্ট থেকে তার নামে প্রোক্লামেশন ইস্যু হয়। প্রোক্লামেশন মানে প্রোক্লেমড যে অফেন্ডার, তাকে ঘোষিত অপরাধী সে হলো। যেটা পুরনো দিনে, মানে আমাদের এই আইন তত্ত্বগত আইন তৈরি হওয়ার আগে যেটা হতো, ঘণ্টা বাজিয়ে কোনো পাড়ার মোড়ে বা কোনো হাটে ঘোষণা করা হতো যে এই লোকটি অপরাধী, যেটাকে বাউন্টি হান্টার্স বলা হতো আগেকার দিনে, বাউন্টি হান্টার্সের মতন, একে পেলে ধরে আনবে এবং তাকে তোমার পুরস্কার দেওয়া হবে, মাথার দাম ধার্য করা হতো। কারেক্ট, বাউন্টি হান্টার্সের মতন, প্রোক্লেমড অফেন্ডার। সুতরাং কিন্তু এই টোটাল লয়ের প্রসিজিওরের মধ্যে, আইনগত প্রসিজিওরের মধ্যে সাধারণ মানুষ, পুলিশ, বিচার ব্যবস্থা সব কিন্তু একের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওটাকে যদি আমি ঝামেলা মনে করি তাহলে ঝামেলা, আর রেসপন্সিবিলিটি বললে রেসপন্সিবিলিটি, দ্যাটস ইট। কয়েকটি ছেলে তারা রাস্তায় একটি মেয়েকে দেখে দুর্ব্যবহার করছে, কিছু বাজে ইঙ্গিত করছে, সামনে হয়তো অনেকে রয়েছেন, ধরুন একটা মেট্রোর কামরায় হচ্ছে বা এই ঘটনাটা একটা বাসের মধ্যে হচ্ছে, সব সময় কিন্তু মানুষ এগিয়ে আসতে চান না। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। ওই সবটাই পুলিশের দোষ যেটা হয়ে যায়, সে দোষের ভাগিদার আমি কখনো হব না। দায়িত্ব তো আমি কখনোই শ্রাগ অফ করিনি আমার নিজের জীবনে, পার্সোনাল লাইফে, আমার অফিসিয়াল ক্যাপাসিটিতে, এবং আমি বলবো না আমরা। দেখুন, সব ক্ষেত্রে ডেভিয়েশন কিছু না কিছু থাকে, সব চাকরির ক্ষেত্রেও, সব ডাক্তারের বা সব ইঞ্জিনিয়ারের, সব পুলিশ অফিসারের, সব শিক্ষকের, সব কাজ যে সবসময় সমীচীন এবং মেপে হবে তেমন তো কত কথা নেই। মানে ভুল হতে পারে বা ভুল তারা করে ফেলেছে, কিন্তু ওভারঅল যদি আমি বলি, ওভারঅল, তাহলে কিন্তু প্রত্যেকটি পুলিশ অফিসার দায়িত্ব নিয়ে কাজ করতে আগ্রহী, এবং সে করে। পুলিশ অফিসার কেন বলবো, পুলিশের স্টাফ রাস্তার যেন সিভিক ভলেন্টিয়ার কাজ করছে। মানিকতলা থানার সামনে বাগমারির ওখানে কুদ্দুস বলে একজন হোমগার্ড আছে ট্রাফিক, যদি আপনি কখনো আসেন দেখবেন। ও বেচারাকে দেখি আমি সকাল ভোর থেকে শুরু করা রাত অবধি, ওকে আমি কুদ্দুসকে বলি, কুদ্দুস জল খেয়েছিস তো বাবা? এটা কিন্তু আমি অ্যাজ পুলিশ অফিসার ফেলো ফিলিংয়ে বলছি না, আমার দেখে কষ্ট হয় যে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি নিশ্চিত যে ওকে কিন্তু আরও অনেক মানুষ দেখে। আমি কাউকে ছোট না করেই বলছি, এটা সাধারণ মানুষ যদি তাকে মনে করে যে ও তো দাঁড়িয়ে আছে শুধু নিজের উদ্দেশ্যে নয়,
কে সাইকেলটা গাড়ির তলায় পড়তে পারে, কোন মোটরসাইকেলটা স্পিডটা বাড়াচ্ছে সেটাকে কন্ট্রোল করা বা এটা। তো সেই জায়গাটাতে না এই যে পার্টিসিপেশনটা খুব জরুরি, কি পুলিশ বলুন বা কি সাধারণ নাগরিক বলুন, এটাই। দাদা, ওমেন সেফটি নিয়ে তো অনেক রকম কথা হচ্ছে, সিচুয়েশনসও হচ্ছে। আপনারা কি সাজেস্ট করবেন, মানে আমাদের শহরে মহিলাদের সেফটির জন্য কি কি রয়েছে, মানে আমি যদি জানতে চাই পরিষ্কারভাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি স্পেশাল উইং যেটা তৈরি করা হচ্ছে। আপনারা দেখবেন বিভিন্ন সময় সাদা হোয়াইট ইউনিফর্ম পরে কিছু মেয়ে আমাদের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের ডিপার্টমেন্টের মেয়েরা, সাহসী মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, উইঙ্গার্স। তারা কিন্তু বিভিন্ন জায়গায় শহরের, তারা ডেডিকেটেড ফর দ্যাট থিং, যে যে জায়গাগুলো অত্যন্ত ভিড় হতে পারে, মার্কেট প্লেসেস বলুন, কলেজ বলুন, স্কুল বলুন, সেসব জায়গাতে যারা কোনো ধরনের এ ধরনের অড এলিমেন্টস না থাকে, সেই নজরদারির ব্যবস্থা কিন্তু সেভাবে করা হয়। এবং প্রত্যেক থানাতে ইনস্ট্রাকশন এটা আছে, প্রথম কথা হচ্ছে যে তাদের যে কাজটা তার সাথে কিন্তু লোকাল থানা সবসময় একসাথে কাজ করবে। এবং কিছু কিছু পকেট থাকে, কিছু কিছু জোন থাকে যেক্ষেত্রে এই ঘটনাগুলো হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আমি পার্সোনাল ক্যাপাসিটিতে বলতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ অফিসিয়াল ক্যাপাসিটিতে, সেক্ষেত্রে আমার লেডি অফিসার্স বা আমার যারা লেডি স্টাফস আছে, অনেক সময় আমরা ওই ছদ্মবেশে ওই কাজগুলো করি, যে সেখানে দাঁড়িয়ে দেখি যে কোনো লোক এরমভাবে এগিয়ে আসছে কিনা। যেটা আমার পূর্বতন থানায় বটতলাতে এই জিনিসটার একটা প্রকোপ হওয়ার সুযোগ ছিল, ও আশঙ্কা ছিল, যেহেতু শোভাবাজার জায়গাটা আপনি বুঝতেই পারছেন। তো সেখানে এভাবে আমরা অনেক করেছিলাম এবং বিশ্বাস করুন এটা করাতে কিন্তু রিসেন্ট টাইমে আমি আমার সামনে কিন্তু এই ঘটনা অলমোস্ট জিরো, অলমোস্ট জিরো। তবে আরেকটা কথা, আপনার আগের কোশ্চেন যেটা ছিল সেটাকে নিয়ে আমি বলছি, অনেক ক্ষেত্রে না অনেকে চেপে যায়, কেননা বাসের মধ্যে কোনো ঘটনা হয়তো ঘটছে, হয়তো সেই মেয়েটি আশঙ্কিত হয়ে পড়ছে, কিন্তু তার পাশে যে এনকারেজ করার যে ব্যাপারটা থাকা উচিত, হয়তো সেক্ষেত্রে হচ্ছে না। ওই প্রথম যে আপনি প্রশ্নটা করলেন যে আবার আমি কেন চড়াবো, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে কোনো অপরাধ কিন্তু আজকে আমার সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে, সমাজের যে কোনো মানুষের সাথে হতে পারে। সুতরাং যদি আমরা আওয়াজটা তুলে এগিয়ে আসি সবাই, তাহলে আমার মনে হয় এটাকে সংগঠিতভাবে প্রতিরোধ করা সম্ভব। আর পুলিশ তো রয়েছেই। এবং দায়িত্বটা সবারই খানিকটা হলেও বর্তায় সবার উপর। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। মানে প্রত্যেকটি মানুষ কিন্তু, মানে অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, প্রত্যেকটি মানুষের দায়িত্ব তো রয়েছে। কারণ ফান্ডামেন্টাল রাইটস নিয়ে যখন আমরা কথা বলি, ফান্ডামেন্টাল ডিউটিসটাকে আমরা ভুলে যাই। কোনো জায়গায় যখন আমরা রাস্তার মধ্যে সাদা দেয়ালের মধ্যে পানির পিক ফেলি, দেখবেন সেই লোকটি বিদেশে ঘুরতে গিয়ে কিন্তু খুব সচেতন, কিন্তু সে পানির পিক ফেলছে না। সে আপনার এশিয়ার কোনো দেশ হোক, ইউরোপের কোনো দেশ হোক, সে জানে ওখানকার আইনটা এতটা স্ট্রং বা ওখানকার পুলিশিং এতটা স্ট্রিনজেন্টভাবে দেখে যে সে কিন্তু ওখানে প্রসিকিউটেড হবে। এখানে আমরা বরঞ্চ অনেক বেশি মানবিক সেই অর্থে বলা যেতে পারে, যে সেই লোকটিকে দেখে অনেক সময় এখন নতুন অনেক আইন প্রণয়ন হয়েছে, যেটা আগেও ছিল। তো সেক্ষেত্রে এই যে বললাম, দায়িত্বটা কিন্তু রেসিপ্রোকেটিভ, মানে আপনি আমাকে দেবেন, আমিও আপনাকে দিচ্ছি, সেই দায়িত্বভারটাকে ভাগ করে নেওয়া, সেটা হলো দেখবেন ব্যাপারটা অনেক স্মুথ। আপনি এই আইনের কড়া দিকটার কথা বললেন, আমার এটা মনে হলো, মানে অ্যাজ আ ওম্যান আমার মনে হয়, মানে এই যে ধর্ষণের মতন ঘটনাগুলো, এক্ষেত্রে আইন যদি আরো একটু কঠিন হতো তাহলে হয়তো ভালো এটা হতো। সম্পূর্ণ কিন্তু আমাদের কনস্টিটিউশন মেকার বা ল মেকার তাদের ব্যাপার এটা। তবে একটা জিনিস বলতে পারি যে ধর্ষণ বা molestation বা এগেনস্ট উমেন যে কোনো ক্রাইমকে আমরা প্রায়োরিটি দিয়ে সবসময় দেখি এবং দেখে এসেছি। সেক্ষেত্রে যাবতীয় এভিডেন্স কালেকশন থেকে শুরু করে সাক্ষ্য প্রমাণ, তার যাতে কোনো রকমের আহ, কোনো অসঙ্গতি না হয় সেটার করার জন্যে আমি এবং আমার মতন প্রচুর পুলিশ অফিসার তারা যে কাজগুলো করেছেন সেটা প্রশংসনীয় অনেক সময়। তবে হ্যাঁ, এক্ষেত্রে কখনোই আমার শেষের কোনো গল্প নেই যে আমি খুব প্রশংসিত হলাম বা আমরা প্রশংসিত হলাম, সেটা নয়। কারণ এই ক্রাইমটা কিন্তু আগামীকালও ঘটতে পারে, পরশুও ঘটতে পারে। কারণ আলটিমেটলি সমাজবদ্ধ জীব আমরা, সমাজটা কিন্তু সাদা কালো সব কিছু মিশিয়ে। সুতরাং উই হ্যাভ টু বি ভেরি প্রিপেয়ার্ড অ্যান্ড উই আর প্রিপেয়ার্ড ফর দিস। আপনাদের ক্রিমিনালদের ডিল করতে হয়, একেবারে তাদেরকে কড়া হাতে দমন করতে হয়। এই দিকটা নিয়ে যদি আমাদের একটু আভাস দেন, কতটা কঠিন এই কাজটা। আমি আমার সার্ভিস লাইফে কখনো কারো চোখের জল ফেলিনি, দায়িত্ব নেই বলতে পারি, কখনো চোখের জল ফেলিনি। আমি আমার সার্ভিস লাইফে আবার লোকের চোখের জলও ফেলেছি। কিভাবে ফেলেছি সেটা আপনাকে ছোট্ট এক্সপ্লেন করে দিচ্ছি, আপনার কথাটাকে ধরেই আমি বলছি। ধরুন আমি জানি যে একজন বা যে একজন হার্ডকোর ক্রিমিনাল, যে একজন হার্ডকোর বা একজন ডাকোয়াইত বা একজন রবার হোয়াটসএভার, সেই লোকটির বাড়ির লোক কিন্তু জানছে না। সেই লোকটির বাড়ির লোক কিন্তু জানে সেই লোকটি অত্যন্ত ভালো একটি মানুষ। কেন, মিস্টার জেকিল, ডক্টর হাইড, ডক্টর হাইড, মিস্টার জেকিল, এই যে গল্পটা না, স্প্লিট ক্যারেক্টার্স, এই যে প্রচুর এই ক্রিমিনালসদের মধ্যে একটা কাজ করে। মানে সে নিজের কাছেও মিথ্যে বলে, যে অপরাধটা করে আসার পর সে হয়তো বলে যে আমি ভুলে গেছি।
শর্ট টাইম মেমোরি লস তো এটা বলবো না, এটাকে মোটিভেটেড এবং ডেলিবারেট। সে ভুলে যাচ্ছে সে তার বাড়ির লোকের কাছে কিন্তু সে সৎ সুন্দর মানুষ হিসেবেই যাচ্ছে, এবং সেই লোকটিকে যখন আফটার কালেক্টিং অল এভিডেন্সেস ধরুন রাত্রে ধরতে গেছে, মাঝরাতে হয়েছে আমার সঙ্গে অনেকবার, তখন তার বাড়ির লোক, তার বৃদ্ধা মা, তার স্ত্রী, তার বাচ্চা আমাকে সাপসাপান্ত করছে যে পুলিশের মতন বাজে অপরাধী কেউ নেই যারা সাধারণ নিরীহ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। এবং সে তখন তার ইমেজটাকে বাঁচাবার জন্য সে বাড়ির লোকের সামনে চিৎকার করে বলছে কিন্তু যে না, আমি কিন্তু নিরপরাধ। তার মানে ওই ইমেজটাকে সে বিল্ড আপ করলো, কারণ তাকে তো একদিন আবার বেল যদি সে পায় তাকে ফিরে আসতে হয় বাড়িতে, তখন সে বলবে দেখো আমি তো নিরপরাধ ছিলাম, তখনও বলে গেছি। সেই লোকটি যখন আমার ভ্যানে উঠছে, সে ভ্যানে উঠে কিন্তু মাথা নিচু করে বসে আছে, সে জানে তখন আর ওই নাটক করার আর প্রয়োজন নেই, এবং কনফেশন অফ গিল্ট তখন সে অনেক সময় করে ফেলে। আর ক্রাইম জিনিসটা এমন একটা ব্যাপার, আপনাকে বলি দেখুন বেসিক্যালি সবটাই কিন্তু হরমোনাল জিনিস, ওটাই ফিল। আমি আপনি বা যারা এখানে আছেন তার প্রত্যেকে সাধারণ মানুষ, তো তাদের মধ্যেও মানে অপরাধী মানেই যে অত্যন্ত হিংস্র দেখতে হবে এমন ঘটনা নয়। মানে আমার জীবনে এমন হার্ডেন অপরাধী পেয়েছি, বটতলা থানাতেই কেস হয়েছিল, তো সেটি এখন আন্ডার ট্রায়াল আছে, আমি বলতে পারবো না তো ডিটেলসটা। সেই লোকটিকে ধরে আনা হয়েছিল, মানে সে করে এখান থেকে, ভাবুন এখান থেকে করে সে বাইক নিয়ে পালিয়ে যায় কালিম্পং ক্রস করে সিকিমে। হি ইজ এ বাইকার, অ্যাজ এ বাইক মেকানিক। তাকে যখন ধরা হয় তার যে কনফেশন ভাবতে পারবেন না, মানে এত নিখুঁত সুন্দরভাবে বলে দিচ্ছে, তাকে দেখে আপনি ভাববেন যে হাউ ইজ ইট পসিবল, কোল্ড ব্লাড, মানে এত হিমশীতলভাবে বলছে যে কী কারণে করলো। একটা বনিবনা হয়নি, একটা প্রেম ঘটিত ব্যাপার বা কোনো একটা চাহিদা মেটেনি, এই জন্য আমি করে ফেললাম। আর আরেকজন ছিল, তাকেও করতাম স্যার, যদি আপনারা না ধরতেন তাকেও করে ফেলতাম। এবং হাসছে এত সে শান্তভাবে বলছে। একদম। তার কিন্তু বড় বড় নখ নেই, তার বিশাল বড় চুল, তার চোখে বড় ভাটা কিছু নেই, সিম্পলভাবে সে বলে দিচ্ছে। ওটা দেখে আমিও খুব আশ্চর্য হয়ে গেছিলাম, কারণ ওরকম ক্রিমিনাল আমি আমার জীবনে কমই পেয়েছি, অতটা কোল্ড ব্লাডেড। তো ক্রাইম ক্রিমিনালস একটা অদ্ভুত খেলা, এটা হরমোনাল গেম একটা। মানে দেখুন একটা ড্রাগস যেমন সাইকোট্রপিক জিনিস, তো ড্রাগসটা, এবং কিছু ড্রাগস থাকে যেটা ডিপ্রেশন থাকে, কিছু ড্রাগস থাকে আবার ইউফোরিক। তো সেক্ষেত্রে দেখুন এই খেলাটা হচ্ছে যারা ড্রাগস নেয়, ধরুন কোকেন, এটা কি করে ডোপামাইন, অক্সিটোসিন এগুলোকে প্রচণ্ডভাবে বাড়িয়ে তোলে। সেই আনন্দটাই কিন্তু আপনি মাঠে যখন খেলতে যাবেন, যখন আপনার প্রচণ্ড ঘামছেন, তখন কিন্তু ওই হ্যাপি হরমোনই সেক্রেশন হয়। কিন্তু সেই লোকগুলো এই ড্রাগসে না, ড্রাগসের মধ্যে চলে যাচ্ছে, ড্রাগসের আওতায় থেকে তারা অতি উত্তেজনার মধ্যে চলে যাচ্ছে। দেখুন তার মানে একটা সাধারণ মানুষ যখন সে ড্রাগসটা সেবন করছে, সেটা ডিপ্রেশন ড্রাগ যখন হচ্ছে বা ইউফোরিয়া বা ইউফোরিক যখন হচ্ছে, তখন তার কিন্তু নেচারটা পাল্টে যাচ্ছে। দুটো দু রকম তো দুটো পুরোপুরি। দু ধরনের একদম। আর ক্রিমিনালিটি কিন্তু কোনো কোনো সময় ক্রিমিনালিটি থাকে আহ, সাময়িকভাবে চলে আসে, মানে কিছু একটার প্রভোকেশন বলুন বা কিছু একটা মুহূর্তের একটা চাপ বলুন, তাতে হতে পারে। আর কিছু ক্রিমিনালিটি থাকে হচ্ছে প্রি প্ল্যান্ড, আমি মনে করি সেটা আরও বেশি ডেঞ্জারাস, কনস্পিরেসি যেটা বলে। এই জন্য ইন্ডিয়ান পেনাল কোডে যেটা আছে 34 ইন্ডিয়ান সিআরপিসি বলুন বা আমাদের 120B যেটা ছিল আগে আমাদের ক্রিমিনাল কনস্পিরেসিতে, তাহলে হচ্ছে কনস্পিরেসি করা হচ্ছে। আপনি বসে আছেন ধরুন ম্যাড্রাসে, আমি বসে আছি ধরুন বাংলাদেশে, আরেকজন বসে আছে ধরুন চেন্নাইতে, আমরা তিন জায়গায় থেকে একটা কনস্পিরেসি করছি, একটা প্ল্যান তৈরি একটা প্ল্যান তৈরি করছি। ব্লুপ্রিন্ট। আতঙ্কবাদীদের যে জিনিসগুলো হয়ে থাকে তারা কিন্তু অনেক বেশি হার্ডন, যেটা আপনি বলছিলেন স্পেশাল অপস বা অন্যান্য জায়গায় যেগুলো দেখে থাকেন, সেগুলো হয়তো ইলাবোরেট করে একটু এক্সাজারেট করে দেখানো হচ্ছে। আর কিন্তু কিছু থাকে বাস্তব তো বটেই। অবশ্যই বাস্তবের ছায়া বলবো আমি, বাস্তবের ছায়া, বাস্তবের প্রতিফলন। কারণ কোনো কোনো সময় ছায়া যখন লাইটের সামনে দাঁড়াই তখন ছোট থাকে, একটু দূরে গেলে ছায়াটা বড় হয়ে যায়। তো এটা সিনেমা মেকারদের উপর ডিপেন্ড করে কতটা আমি বড় করবো, কতটা ছোট করব। তবে ক্রাইম ক্রিমিনালিটি এটাই একটা খেলা, ওদের কাছে একটা, ওদের কাছে খেলা। কিন্তু আমাদের কাছে হচ্ছে জিনিসটাকে কি করে ওদের গেম প্ল্যানটাকে বুঝিয়ে কোনো, অনেক সময় আমরা আগে ধরতে পারি, অনেক সময় আমরা পরে রেসপন্ডার হই, এইটুকুই পার্থক্য। ক্রিমিনাল সাইকোলজি নিয়ে আপনি কথা বলছেন দাদা। ক্রিমিনাল সাইকোলজি যখন চলে আসে, আপনি যখন কোনো মানুষকে দেখলেন, মানে আপনাদের এতদিন কাজ করতে করতে তো হয় একটা ইনটিউশনও কাজ করে, যে এই মানুষটাকে দেখলাম মনে হচ্ছে একটা সিক্স সেন্স কাজ করছে, এটা হয় কি আপনাদের? সবসময় গাট ফিলিং বলে একটা জিনিস হ্যাঁ। হয়, গাট ফিলিং বলে জিনিস হয়, মানে এতদিনের অভিজ্ঞতা হয়ে গেছে কাজ করতে করতে, তো তো আমরা অনেক সময় বুঝতে পারি যখন ইন্টারোগেশন হয়, ইন্টারোগেশনের ক্ষেত্রে ব্যাপারটা খুব জরুরি। আ পার্সন হু ইজ এ গুড ইন্টারোগেটর, পুলিশের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রয়োজন, একটা হচ্ছে এক্সামিনার, একটা হচ্ছে ইন্টারোগেটর। তো ওটা হয়েছে সেক্ষেত্রে দ্য বডি ইজ লাইং অন দ্য ফ্লোর সাপোজ ইন আ পুল অফ ব্লাড, যেটা আমার জীবনে অনেকবার হয়েছে। তো এটা আমাদের পুলিশ সায়েন্সেও বলে এবং সব ক্ষেত্রেও বলে, এবং সেটাকে আমি খুব মানি ফরেন্সিক সায়েন্সেও, যে দ্য বডি ওয়ান্টস টু টক টু ইউ, শরীরটা কথা বলতে চাইছে
যে ওর কাছে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। তো প্রপার ইন্টারোগেশন, ধরুন আমি এক্সামিন করে একটা জায়গায় উপনীত হলাম, আমি ধরুন কোনো একটা কেসের ক্ষেত্রেও, তাতে দেখা যাচ্ছে 4-5টা এলিবাই, 4-5 জন সাসপেক্ট, আমার নিজের ক্ষেত্রে এটা হয়েছে। তো এইবার আপনার দায়িত্ব, 5জনকে আপনার পোটেন্ট মনে হচ্ছে যে এরা অপরাধী করতে পারে বা অপরাধ করতে পারে, অপরাধী হতে পারে। এবার সেগ্রিগেশন অফ দ্যাট, সেটা কিন্তু ইন্টারোগেশনের থ্রুতেই বেরোবে। সেক্ষেত্রে অত্যাচার মারপিটের কোনো প্রয়োজন হয় না। সার্টেন রেমিডিজ, আর রেমিডিজ বলবো না, সার্টেন প্রসিজিওর্স আর দেয়ার, অবজারভেশন স্কিল বলুন, হাউ উইল এক্সট্রাক্ট দ্য ইনফরমেশনস ফ্রম হিম অ্যান্ড হিজ বডি ল্যাঙ্গুয়েজ, পালসেটিং কী কী মুভমেন্টস হচ্ছে, এগুলো বড় কাজের জিনিস। এটা অপরাধের সঙ্গে কানেক্টেড, মানে কোন অপরাধ, একজন হোয়াইট কলার ক্রিমিনাল তার একজনের বডিলি মুভমেন্ট হবে, একজন প্রপার ধরুন তার একটা হতে পারে, যে একজন তস্কর দুষ্কৃতী, একজন একজন, এটা একটু ভাগ করে আসে জিনিসগুলো। আপনি আপনার এই কর্মজীবনে অনেক দেখেছেন সামনে থেকে, তাদের কি আলাদা কোনো সাইকোলজি কাজ করে? দেখুন, সাইকোলজি, এটা বলা যেতে পারে, দেখুন আমি কাউকে ছোট করে বা সিচুয়েশনটাকে আমি বড় করে বলবো না, সেটা হচ্ছে আইডল ব্রেন ডেভিলস ওয়ার্কশপ, একটা কথা থাকে। আর আপনি যে জিনিসটা বেশি প্র্যাকটিস করবেন আপনার সেদিকে যাবে। ধরুন আপনি সাহিত্যিক, আপনি লিখছেন, তো আপনার ন্যাক, আপনার ইনক্লাইনেশন কিন্তু সেদিকে দৌড়বে। এবং যে লোকটির মাথার মধ্যে কুচিন্তা সবসময় ঘুরছে, এবং একটা জিনিস আমি জানি না বলা ঠিক হচ্ছে কিনা, এখনকার দিনে জিনিসটা যেন বড় বেশি চোখে পড়ে, সেটা হচ্ছে অ্যাডিকশন ইন ইন্টারনেট। এখন ইন্টারনেটের কাছে, দেখুন একটা সময় ছিল যখন কোনো জিনিস প্রাপ্তির জন্য একটা মানুষকে অনেক খাটতে হতো, কিন্তু এখন দেখুন আপনি 5 টাকা ডেটা ভরছেন, 10 টাকা ডেটা ভরছেন, একটা বাচ্চা ছেলে মেয়ে ডেটা ভরছে, তার কাছে কিন্তু সারা পৃথিবীটা ওপেন। সে কিন্তু জানে না, আজকে ধরুন আমার বাড়ির ছেলে মেয়ে, আমরা একটা জায়গায় তাকে হয়তো চাইল্ড লক বলুন বা চাইল্ড কন্ট্রোল বলুন, আমরা করার চেষ্টা করছি, আমি আবার রিপিট করছি, করার চেষ্টা করছে, কিন্তু সে কিন্তু আজকে আমি এই বয়সে পৌঁছি, যতটা আমি টেক স্যাভি, তারা অনেক আজকে বেশি 16 বছরের ছেলে কিন্তু আমার ডাবল টেক স্যাভি। সে দে নো হাউ টু অপারেট দিস। সুতরাং এই যে কোন জিনিসটাকে প্র্যাকটিস করব, কোন জিনিসটাকে বাধা দেব, কোন জিনিসটাকে নিয়ে আমি এগোবো, তার উপরে বোধহয় কিছুটা সাইকোলজিক্যাল ব্যাপার ডিপেন্ড করে। এবং সার্টেন প্রভোকেশন, অনেকে বলে, অনেকে কুৎসিত বলে যে ওই মেয়েটি ও পোশাক পরে যাচ্ছিল বলে এই লোকটি এই কাজটি করলো, সম্পূর্ণ ভুল ধারণা। যার মধ্যে কুপ্রবৃত্তি রয়েছে, দেখুন বেসিক্যালি উই আর অল অ্যানিমালস, বাট উই আর ডিফারেন্ট ফ্রম দ্য অ্যানিমালস বিকজ অফ আওয়ার র্যাশনালিটি। তো যার মধ্যে র্যাশনালিটি নেই, সে একটি সুবেশা, একটি সুন্দর পোশাক পরা, সেই অর্থে কোট আনকোট, তার প্রতিও কিন্তু সে আকৃষ্ট হবে কুৎসিতভাবে। বা যে মেয়েটি তার নিজের ইচ্ছা মতন পোশাক পরে, ওয়েস্টার্ন পোশাক পরে বেরোচ্ছে, তার প্রতিও কিন্তু সে আকৃষ্ট হবে, কারণ সে কিন্তু তখন র্যাশনালিটি দ্বারা কন্ট্রোল হচ্ছে না, হি ইজ হ্যাভিং দ্য ইরেশনাল মাইন্ড। এটাই হচ্ছে মেয়ে, এবং তার মধ্যে ওই হরমোনের খেলাগুলো। বেসিক্যালি চারিত্রিক যদি অবনমন না হয়, তাহলে সেই লোকটি কখনোই কিন্তু কোনো নারীর প্রতি কোনো এই ধরনের কাজ করতে পারে না, যেটা আমার অভিজ্ঞতা বলে। ক্রিমিনাল যারা, ধরুন যারা খুব সহজে ঠান্ডা মাথায় করতে পারে, আপনি যেন বললেন একদম কোল্ড ব্লাডেড মানুষ, কিন্তু সেটা ছাড়াও তো আরও কিছু মানুষ থাকেন যারা প্রচণ্ড উগ্র হন, তাদেরকে কিভাবে ডিল করেন? না, এটা আপনি দেখবেন রাস্তাঘাটেও দেখবেন, দেখুন বাজারে গেছে না, পটল নিয়ে ঝামেলা হচ্ছে, লাউ কিনতে ঝামেলা হচ্ছে। কিছু লোক থাকে সুযোগ বুঝে, কিছু লোক খুব বুদ্ধিমান হয়, মানে ধরুন যে নরম তার উপরে আমি গরম দেখাচ্ছি, এর ব্যাপার থাকে। কিন্তু সেই লোকটি দেখবেন, মানে আমাদের ক্ষেত্রে যেটা হয়, মানে সবার কাছে মার্জনা যেই বলছি, সমস্ত পুলিশ অফিসারের ফ্যামিলির কাছে, যে অনেক লোকে হয় যে বাইরে ইঁদুর হয়ে ঘরে তারা বাঘ হয়, আমাদের ক্ষেত্রে উল্টো হয়। আমরা ঘরে ইঁদুর থাকি, আমরা বাইরে বেশি বাঘ থাকি আর কি। ঘরে ঢুকলে কিন্তু আমরা অত্যন্ত সাধারণ মানুষ। সুতরাং বাইরের দুনিয়া থাকতে হবে আমাকে। একটু আগে আপনাকে বাইরে গল্প করছিলাম যে টু ট্রিট দ্য হুলিগানস ইউ হ্যাভ টু বি আ হুলিগান ইন দ্যাট সেন্স, উইদিন দ্যাট কন্ট্রোলিং থিং ইউ হ্যাভ টু বি। কারণ আপনাকে যদি ওদেরকে ডিল করতে হয়, তাহলে কোনো কোনো জায়গাতে বসিজম যে জিনিসটা থাকে, আপনি যদি ওদের উপরে উঠে ওকে ভয় না পাওয়াতে পারেন, অ্যাটলিস্ট থ্রু ইয়োর অ্যাটিটিউড, থ্রু ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু ওরা ভাববে যে এই লোকটির সামনে কে দাঁড়িয়ে আছে। এবং আমি যদি প্রপারলি না দাঁড়াই, আমি মনে রাখবো কিন্তু আমার পেছনে আরও 10 জন লোক আছে যারা আমার ওপরে, আমার ইউনিফর্মের পর ভরসা করে এসছে যে এই লোকটি বোধহয় এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবে। ইন দ্যাট কেস ইফ আই ফেল, তাহলে কিন্তু মুশকিল হয়ে যায়। আপনি যে উগ্রতা নিয়ে কথা বললেন, দেখুন এটা না ছোটবেলা থেকে বিভিন্ন মানুষের মানসিকতায় গড়ে ওঠে। কিছুটা জেনেটিক্যাল ব্যাপার অবশ্যই থাকে, যে কোনো মানুষ কবি হচ্ছে, কোনো মানুষ সাহিত্যিক হচ্ছে, কোনো মানুষ অসাধারণ বক্তা হচ্ছে, কোনো মানুষ স্পোর্টসম্যান হচ্ছে, কেউ ক্রিমিনাল হচ্ছে।
তো ভগবান তো কখনো সেটা বলে পাঠাচ্ছে না, কিন্তু এক্ষেত্রে অবশ্যই ওই জেনেটিক কিছু ব্যাপার কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে হরমোনাল কিছু ম্যাটার কাজ করে, এবং পারিপার্শ্বিক অবশ্যই কিছু কাজ করে, তার উপর ডিপেন্ড করে মানুষের চারিত্রিক গঠনগুলো তৈরি হয়, যেটা আমার ধারণা। এবং আপনাদেরও সেটা একেবারে কড়া হাতে দমন করতে হয়। মানে যেটা আপনি বললেন, আমি যদি একদম সোজা বাংলায় বলি, কোনো গুন্ডাকে দমন করতে গেলে পুলিশকেও বড় গুন্ডা হতে হবে, তাই তো? গুন্ডা বলবো না, হ্যাঁ, কড়া হাতে দমন করতে হয় আইনের পেরিফেরির মধ্যে থেকে অবশ্যই। তবে যেটা আপনাকে বললাম আমি, যে একজন গুন্ডা যে জানে তার কোনো রেস্ট্রিকশনস নেই, ভয় কিন্তু আমাদের দেখাতে হবে আমাদের তাকে। অনেক ক্ষেত্রে রেস্ট্রিকশনস আছে। ও রেস্ট্রিকশনসটাকে মাথায় রেখেই, ধরুন রাস্তায় এমন লোক পেয়েছি ঝামেলা করছে, ইট দিয়ে থ্যাতলাচ্ছে একজনকে, একজনকে রড দিয়ে ফেলে মারছে, সে কিন্তু জানে না যে কতবার মারলে লোকটি মারা যেতে পারে। তো আমাদের টিম পৌঁছলো, ছেলেটিকে বাঁচানো হলো, সে আসামিকে নিয়ে আসা হলো। এক্ষেত্রে আমি কিন্তু রাগ হলেও তাকে কিন্তু আমি রড দিয়ে মারতে পারবো না, কারণ আই এম এ হিউম্যান ফার্স্ট, এবং আইনের পেরিফেরির মধ্যে থেকে আমাকে কাজ করতে হবে। তবে কড়া তো হতে হয় সিচুয়েশন ওয়াইজ, অবভিয়াসলি, সেটা আমি হয়েছিও জীবনে অনেকবার। দাদা, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে জীবনে নিশ্চয়ই এমন অনেক সিচুয়েশন আপনার এসেছে যখন হয়তো আপনার হাত পা বাঁধা, আপনি অনেক কিছু করতে পারছেন না, যেহেতু আপনি একজন সরকারি কর্মচারী। সেই ফ্রাস্ট্রেশনটা কিভাবে ডিল করেন? আইন অবভিয়াসলি দিয়ে, ফ্রাস্ট্রেশন আসে। আইন দিয়ে, পেন দিয়ে। কেন মনে রাখবেন, পেন ইজ অলওয়েজ মাইটার দ্যান দ্য সোর্ড। কেন সার্টেন যেটা হয় না, কিছু সার্টেন এমন সিচুয়েশনস আছে যে ধরুন একটি মেয়েকে বা কোনো একজন মহিলাকে, এমন কোনো একজন দুষ্কৃতী এমন কোনো একটা কাজ করেছে, আমার সামনে সে লোকটি দাঁড়িয়ে আছে। তো পুরুষ হিসেবে, মানে সন্তান হিসেবে, স্বামী হিসেবে, প্রেমিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমার মধ্যে সবকটা সত্তা জেগে ওঠে। তখন কি সেটাই করা উচিত সে তার কাছে? না, তাহলে তো আমি পুলিশ অফিসার হচ্ছি না, কারণ আমি তো আমার ইউনিফর্মের ভেতরে আছি। আমি তো আমার লিগ্যাল ম্যাটারগুলোকেই নিয়েই, লিগ্যাল পেরিফেরিকেই নিয়ে, সে অস্ত্র নিয়ে এগোতে হবে। এবং আমি মনে করি সেটা অনেক বেশি কাজের, কেন আমি যদি তাকে দুটো থাপ্পড়ও মারি আজকে, সে ভুলে যাবে, কিন্তু লিগালি সেই লোকটিকে যখন আটকানো হচ্ছে, সে যখন কোর্টে যাচ্ছে, তার এগেনস্টে চার্জশিট দেওয়া হচ্ছে, সে কিন্তু সারা জীবন ধরে ভুগবে। সেটা অনেক বেশি কার্যকরী আমার ধারণা যা। দাদা, জেলের সিস্টেমটা সম্বন্ধে একটু জানতে চাইবো আপনার কাছে। মানে ধরুন একটা অপরাধীর শাস্তি হলো, এই সিস্টেমটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। দেখুন, জেল সিস্টেমটা আলাদা, জেল সার্ভিস ইজ এ ডিফারেন্ট সিস্টেম, পুলিশিং ইজ সামথিং ডিফারেন্ট। আমাদের কি হয়, ধরুন কোনো অপরাধীকে ধরা হলো, তখন তার আমরা ইনভেস্টিগেশনের টাইমটার জন্য আমরা চাই হচ্ছে কোর্টের কাছে, কারণ দ্য পার্সন ইজ বিং প্রডিউসড বিফোর দ্য লার্নেড কোর্ট। কোর্ট কেসের মেরিটটাকে দেখে সে বলবে যে তাকে পুলিশ কাস্টডি দেওয়া উচিত কি উচিত না। পুলিশ কাস্টডির পিরিয়ডটা হচ্ছে ম্যাক্সিমাম 15 ডেজ। ওর মধ্যে আমাকে তদন্ত করে বের করতে হবে যে যে অপরাধ ও সংগঠিত করেছে তার সাথে আরও কেউ ছিল কিনা, বা কী কী এভিডেন্স ওর এগেনস্টে আমি কালেক্ট করতে পারছি, বা ঘটনার সত্যতা কতটা রয়েছে। এই ফেজটা হয়ে যাওয়ার পরে সে চলে যায় কিন্তু লোকে যেটাকে কলিকুয়াল ভাষায় বলে জেল কাস্টডি। বাট দিস নট বেসিক্যালি জেল কাস্টডি, দিস ইজ জুডিশিয়াল কাস্টডি। তারও একটা টাইম আছে, 3 মাস ম্যাক্সিমাম সময় সেটা পাওয়া যায়। তার মধ্যে থেকে তাকে আবদ্ধ রাখা হচ্ছে। কেন আবদ্ধ রাখা হচ্ছে? কারণ সেই লোকটি বাইরে বেরিয়ে গেলে অনেক সময় হতে পারে কোনো উইটনেসকে প্রভাবিত করছে, এভিডেন্সটা নষ্ট বা হতে পারে। কোনো এভিডেন্স ট্যাম্পার করছে। সেই জন্য সেই টাইমটা আমাকে বা আমাদেরকে, আমাদের লার্নেড কোর্ট আমাদেরকে সেটা দেন, বা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে সেটা আছে। এবার হচ্ছে জেল, যেটা আপনি বলছেন সেটা হচ্ছে কনভিকশন। এবার ট্রায়াল শুরু হচ্ছে, ট্রায়ালটার করে সে সময় হয়তো লোকটি বেলে আছে, কিন্তু ট্রায়াল শুরু হচ্ছে, তাকে সামন করা হচ্ছে, সে কোর্টে যাচ্ছে, আমাদেরও সামন করা হচ্ছে। আমরা আগে স্বাক্ষর প্রমাণ যা যা আছে সাবমিট করছি কোর্টের সামনে। আমাদের হয়ে পাবলিক প্রসিকিউটর, পুলিশ প্রসিকিউটর লড়ছেন, তার হয়ে ডিফেন্সের লয়ার লড়ছেন, এবং আলটিমেটলি মাননীয় বিচারক সে ডিসিশন নেন, বা উনি ডিসিশন নেন যে লোকটি অপরাধী কি অপরাধী নন। যদি কনভিকশন হয়, তাহলে অপরাধের গুরুত্ব অনুযায়ী সেই লোকটিকে কনভিকশন করে তাকে জেলে পাঠানো হয়। এখন জেল তো আমি বলবো না, সংশোধনাগার, সংশোধনাগার। এটাই আর কি। দাদা, আপনাদের এই যে ধরুন বিভিন্ন ক্রিমিনালদের নিয়ে কাজ করতে হয়, আপনাদের এমন অনেক মানুষের সাথে কাজ করতে হয়, তারা হয়তো সত্যি বিপজ্জনক। লাইফ থ্রেট আসে না? একেবারে উড়িয়ে দেওয়া যায় না, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে একটা কথা আপনাকে যেটা বললাম, দেখুন এটা তো আমার সার্ভিস, এবং সার্ভিসের মধ্যে থেকে আমাকে কাজ করতে হবে, নোয়িং ফুললি ওয়েল দ্য প্রোজ অ্যান্ড কনস অফ দিস জব অ্যান্ড দ্য থ্রেট পারসেপশনস বা কী থাকতে পারে, সেটা আর মাথায় থাকে না তখন। কারণ আলটিমেটলি হচ্ছে কাজটা ভালো করে করা, আর দিনের শেষে দুমুঠো খেয়ে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়ে আবার পরের দিন থেকে লেগে পড়া, এটাই হচ্ছে মেন জিনিস। দাদা, আমরা ছোটবেলা থেকে সাহিত্যে গোয়েন্দাদের দেখেছি, ফেলুদাকে দেখে বড় হয়েছি, কাকাবাবু পড়েছি। সাহিত্যের গোয়েন্দা এবং বাস্তবের গোয়েন্দা কি পার্থক্য? প্রথমে আপনাকে বলি, গোয়েন্দা বলে কিছু হয় না,
সাহিত্যের গোয়েন্দা বলে কিছু হয় না। ফেলুদার আমি ভীষণ ফ্যান। শুধু ফেলুদা কেন, ফেলুদা, কিরিটি, ব্যোমকেশ, কাকাবাবু, অর্জুন, আরও আগে হেমেন্দ্র কুমার রায়, বিমল, জয়ন্ত, বিবিধ মানুষ রয়েছেন, বিবিধ মানুষ রয়েছেন। আমি আপনার সময় নিয়েই বলি, আমাদের দেখুন বেসিক্যালি সবাই না আমরা সুপার হিরো হতে চাই। আমাদের মধ্যে সবারই একটা প্রবণতা রয়েছে, ঘুমের মধ্যেও মানে ডিপ কনসিয়াসের মধ্যেও আপনি দেখবেন আমরা চাই সেই লোকটির ওয়ার্শিপ করতে বা নিজে হতে। এই জন্য আমরা স্পাইডারম্যান দেখতে পছন্দ করতাম, এই জন্য আমরা সুপারম্যান ক্যারেক্টার এসছে। বাংলায় প্রথম সুপারম্যান, যদি আমি ভুল না করে থাকি, সেটি হচ্ছে শশধর দত্তের লেখা দস্যুমোহন। দস্যুমোহন বাংলার বোধহয় প্রথম সেই সুপারম্যান টাইপের একজন মানুষ, এবং যে দুর্ধর্ষভাবে সমস্ত কিছুর তদন্ত শুধু না, মানে অপরাধীকে ধরিয়ে আনিবে, তাকে মারিয়া দেবে, এই সমস্ত ব্যাপারগুলো তখন ছিলেন। এবং এটা কিন্তু ম্যাকলিন্সের আই থিঙ্ক জোড়ো জোড়ো যে ক্যারেক্টার 1913 বা 1915 সালের, তার থেকে কিছুটা মনে হয় আমার ইন্সপায়ার্ড। তো সুপার হিরো হওয়ার প্রবণতা প্রত্যেকের থাকে, এবং তারপরে আমরা প্রত্যেকে না বেসিক্যালি কেউ হারতে চাই না, সাহিত্যে তো আরও হারতে চাই না আমরা। সুতরাং এমন কিছু অপরাধ ঘটবে, এবং যেহেতু আমরা তৃতীয় বিশ্বের দেশ, এবং তারপরে হচ্ছে কলোনিয়াল হ্যাং থেকে আমরা বেরোইনি এখনও। পুলিশ স্বাধীনোত্তর 1947-এর আগে পুলিশ তো ভয়ঙ্করভাবে খারাপ ছিল, মানে অ্যাট্রোসিটি এবং অপারেশনের প্রতীক ছিল। তারপরে কিন্তু সেই কলোনিয়াল হ্যাং থেকে বেরোনো হয়নি, পুলিশ কিন্তু এখনও সেই জুজুবুড়ি হয়েই আছে। এই জন্য পুজোর সময় যখন বাচ্চাটা কাঁদে, যখন আমরা দাঁড়িয়ে আছি 24 ঘন্টা রাস্তায়, মা কিন্তু আমাকে দেখিয়ে বা আমাদেরকে দেখিয়ে বলে, ওই যে পুলিশ, ধরিয়ে দেবো। তো সুতরাং একটি ছোট বাচ্চার মাথায় কিন্তু ইমপ্রিন্টেড ছোটোবেলা থেকে হচ্ছে যে পুলিশ মানে কিন্তু জুজুবুড়ি। ঠিক যেমন রাত্রিবেলা ছাদে যেতে গেলে বা বাবা বলেন যে ওইখানে যাস না, ভূত আছে। ভূত বলতে কিছু নেই, অন্ধকারটাকে দেখিয়ে বলা হয়। সুতরাং এই আতঙ্কের মাথার মধ্যে ছাপটা তার প্রথম থেকেই ফেলে দেওয়া হয়। তো পুলিশের ক্ষেত্রে সেই জিনিসটা চলতে থাকে। তো এই জায়গাটা কে নেবে? এই জায়গাটা নেবে হচ্ছে সেই গোয়েন্দা, একটা কল্পনার গোয়েন্দা, ফেলুদা বলুন বা বাকি যারা আছে তাদের কথা বলুন, সেটা আসে। কিন্তু বাস্তবের কোনো গোয়েন্দা হয় না। ইনভেস্টিগেশন এবং ইনভেস্টিগেশন শুধুমাত্র পুলিশের সাব ইন্সপেক্টর বা অন্যান্য র্যাঙ্কের অফিসাররাই করে থাকেন। যা তদন্তের পরিণতি হয় সেটা একমাত্র পুলিশই করেন, এবং প্রাইভেট ডিটেকটিভ বলে কোনো কথা নেই। সেটা হয় শুধুমাত্র কিছু ইনফরমেশনস প্রাইভেটলি লোকে যখন কালেক্ট করতে চায়, বিবাহের পূর্বে বা বিবাহের পরের কোনো খবর বা কোনো একজনকে ট্র্যাক করার ব্যাপারে কেউ হয়তো পার্সোনালি কাউকে অ্যাপয়েন্ট করতে পারেন। কিন্তু সে কোনো ইনভেস্টিগেশনে, অনেক সিনেমায় যেমন দেখানো হয় বা অনেক সাহিত্যে দেখানো হয় যে সে সব কিছু ধরিয়া করিল, থানায় মিস্টার বটব্যালের সামনে হাজির করিয়ে, এবং বটব্যালের চেয়ার অবভিয়াসলি হবে বিশাল বড় পেটমোটা একজন মানুষ। বানানো হয় যে আনফিট একটা লোক থাকবে, সে বলল থ্যাংক ইউ দীপক বাবু। সেই দীপক মানে স্বপন কুমারের কথা বলছে আর কি, কাল নাগিনীর রহস্য, ড্রাগনের হাতে দীপক। এবং একটা কথা আপনাকে বলি, দস্যুমোহনের কথাই বলি, সেটা হচ্ছে যে দস্যুমোহনের স্ত্রী ছিল রমা। তো এবার রমাকে ধরে নিয়ে গেছে সমুদ্রের মাঝখানে কোনো দুষ্কৃতী, এবার দস্যুমোহন দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে। এবার লেখকরা না মেলাতে পারছেন না যে কি করে গেল। তো এবার তারপরেই হলো জাহাজের মধ্যে মারাত্মক যুদ্ধ শুরু হইয়া গেল, কি করিয়া কিভাবে যেন দস্যুমোহন পৌঁছাইয়া গেল। এই যে মিসিং লিঙ্কটা, এটা কিন্তু পুলিশকে করতে হয়। আমি যদি আমার ইনভেস্টিগেশনে কেস ডায়েরিতে লিখি কি করিয়া পাইয়া হলো বা কি করিয়া হইয়া গেল, তাহলে কিন্তু কোর্ট আমাকে ছুঁড়ে ফেলে দেবে। তো বাস্তবে হচ্ছে এটাই, ইনভেস্টিগেশন, তদন্ত, এভিডেন্স কালেকশন, চার্জশিট, এটা হচ্ছে টোটাল পরিণতি একটা কেসের, মানে আবর্ত। সেটা একমাত্র একমদ্বিতীয় পুলিশই করে থাকে। সুতরাং বাস্তবের সঙ্গে সাহিত্যের তো অনেক ফারাক রয়েই গেছে। এরকম ইনভেস্টিগেশনের কথা কিছু মনে পড়ছে যেটা এখন বলা যাবে আমাদের, যেটা আপনার মনে দাগ কেটে রয়েছে? হ্যাঁ, মানে একটু আগে যেটা বলছিলাম যে একটি মার্ডার কেস আমি খুলে বলতে পারবো না, কারণ সবকটাই এখনও সাবজুডিস বা কিছু থাকে, সেক্ষেত্রে ভার্ডিক্ট থাকে। যে বললাম যে অসাধারণ ক্রিমিনাল, অসাধারণ মানে কুৎসিততম ক্রিমিনাল, যে একজন মহিলাকে মেরেছে বীভৎসভাবে, মারার পরে সে অতটা ঠান্ডা মাথায়, এবং কিছু লোকের না, আমি আপনার কথার ধরেই বলছি, কিছু লোকের রিপেন্টেন্স হয়। আমি দেখেছি কিছু ক্রিমিনাল যে ওই যে সাডেন বললাম, কিছু প্রভোকেশনসে করে ফেলেছে, তারপরে তার রিপেন্টেন্স হচ্ছে, আমি নিজে দেখেছি তাকে। সে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে, এবং তার যখন কনভিকশন হচ্ছে বা সে যখন জেলে যাচ্ছে, সংশোধনাগারে যাচ্ছে, তখন কিন্তু সে বলছে আমার ভুল হয়ে গেছে। হয়তো তাকে তার ডিফেন্স লয়ার পরবর্তীকালে তাকে অন্যভাবে শেখানো হয় যে এটাকে তুমি অ্যাডমিশন অফ গিল্টটা করো না, কেন কমিটমেন্ট বলে ব্যাপার থাকে কোর্টের পরিভাষাতে এগুলো, তাহলে ওর কিন্তু সরাসরি শাস্তিটা হয়ে যাবে। তো
ক্রিমিনাল অদ্ভুত দেখেছি, কিছু অদ্ভুত দেখেছি, এবং খুব বাজে কাজ করার পর তার যে নিরুত্তাপ রয়ে গেছে এমন ক্রিমিনালও দেখেছি আমি, যেটি করে এসছে, সে লকআপে বসে সে গান গাইছে, হিন্দি গান, চটুল গান গাইছে, সে আকাশের দিকে তাকাচ্ছে, সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সেই ইনভেস্টিগেশনটাকে আমি কতখানি কিভাবে করব, এভিডেন্স কালেকশন কিভাবে হবে, তাতে আমি ঘুমোতে পারছি না কিন্তু, বা আমার অফিসাররা ঘুমোতে পারছেন না। কিন্তু সেই দেখছি, আমি আমার সিসিটিভিতে দেখছি, সে নিশ্চিন্তে কিন্তু 8 ঘন্টা 9 ঘন্টা সে ঘুমোচ্ছে। সুতরাং এটা একটা ওই হিন্দি সিনেমায় ছিল না যে কেমিক্যাল লুচা, তো মাথার মধ্যে হরমোনাল সিক্রেশন তার কি ঘোরে এবং তার পরিণতি। বেসিক্যালি একটা কথা আপনাকে না বলি না, সেটা হচ্ছে আমরা পরিণতির চিন্তা করি বলেই কিন্তু আমরা অনেক কশাস, আমরা অনেক সংযত আমাদের জীবনে, আমরা মানে সাধারণ মানুষ আমরা। কিন্তু এই যে পরিণতির কথা যে চিন্তা করে না, সেই লোকটাই কিন্তু ক্রিমিনাল হয়ে থাকে, অ্যাটলিস্ট 80 থেকে 90% ক্ষেত্রে। এটা আমার সম্যক অভিজ্ঞতা। দাদা, আমরা মুভিতে অনেক সময় দেখি এনকাউন্টার, এটা কি রিয়েল লাইফেও হচ্ছে বা হয়? মানে আগে আমরা শুনেছি মুম্বাইতে অনেক হয়েছে, সেরকম ঘটনা সামনে এসেছে, এখনো কি হয়? দেখুন, অ্যাজ পার ক্রিমিনাল প্রসিজিওর কোড এবং অ্যাজ পার বিএনএসএস, সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফোর্স ইজ জাস্টিফাইড হোয়েন ইটস রিকোয়ার্ড। হঠাৎ করে একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে, পুলিশ তাকে লাঠিপেটা করলে সেটা সম্ভব নয়, সেটা অপরাধ বলেই ধরে নেওয়া হয়। কিন্তু এমন একটা সিচুয়েশন যে ক্ষেত্রে মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার্থে পুলিশকে কিন্তু আইন ফোর্স অ্যাপ্লিকেশন করার পারমিশন দিয়েছে, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে এমন একজন মানুষ যে তাকে যদি না ধরা যায় বা তাকে ধরতে যে অ্যাপ্লিকেশন অফ ফোর্স, বা সেক্ষেত্রে সেটা লাঠি হতে পারে, সেটা শারীরিক শক্তি হতে পারে, এবং যেহেতু পুলিশ অফিসার একজন, তাকে সার্ভিস রিভলভার দেওয়া হচ্ছে বা সার্ভিস পিস্টল দেওয়া হচ্ছে, সুতরাং মতো ইমপ্লয়েড ওটা, যে ওটা কিন্তু রক্ষার্থে, মানে কারো ক্ষতির জন্য নয়, কিন্তু কোনো মানুষের জীবনকে নষ্ট করে বা কোনো মানুষের জীবনকে যদি বিপদে ফেলি, সেই অপরাধীর জীবনটাকে বিপদে তখনই ফেলা হচ্ছে টু সেফগার্ড দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ নর্মাল পিপল। এটাই হচ্ছে তার কারণ। মানে আপনি আপনার এন্টায়ার সার্ভিস লাইফে দেখেছেন এটা? ওটা না আজ থাক, পরে একদিন আলোচনা হবে। তার মানে দেখেছেন কিন্তু শেয়ার ওটা পরে করবেন না। আলোচনা হবে একদিন। আপনি বটতলা থানায় ছিলেন অনেক দিন, আমরা জানি ওই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব ছিল। মানে সেখানে কাজ করতে গিয়ে আপনাকে কি কি ফেস করতে হয়েছে, যতটা আমাদের বলা যায়? হ্যাঁ, আমি এর আগে ছিলাম, আমি কসবাতেও ছিলাম, এন্টালিতেও ছিলাম, সব কটাই ডিস্টার্ব জায়গা ছিল। তো সেক্ষেত্রে ওই যেটা বললাম আপনাকে, যে যখনই আপনি চিন্তা করবেন যে একটা জায়গায় না আপনাকে বন্ধু হতে হবে, একটা জায়গায় বন্ধু হতে হবে, সবার বন্ধু না, অপরাধীর বন্ধু হয়ে গেলে মুশকিল। মানে বর্তমানের অভিজ্ঞতা আমি বলছি যে উত্তর কলকাতা পুরনো পাড়া, এবং সেক্ষেত্রে আমার এতটা ভালো লাগার জায়গা ওটা ছিল মানিকতলা। অবশ্যই 80 বছরের বৃদ্ধ মানুষ, তারা আসছে গল্প করতে, আড্ডা মারতে, এবং বটতলা থানার উপরে 1941-এর একটি সাইরেন ছিল, যেটা নষ্ট হয়ে গেছিল, মানে একেবারে জং পড়া অবস্থায়। তো আমি আমার ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে ওটাকে আমি ঠিক করি, এবং সেই সাইরেনটা কিন্তু এখনও সকাল 9টায় প্রত্যেক দিন বাজে। তো ওটার পরে এলাকার প্রচুর বয়স্ক মানুষ তারা এসে আমাকে ধন্যবাদ দিয়ে, আমার নাম ধরেই বলতো, দেবাশিস, ছোটোবেলাটা ফিরিয়ে দিয়েছো। তো এটা একটা অভিজ্ঞতা। দ্বিতীয় কথা হচ্ছে, ওখানে এমন একটি জায়গা আছে যে নামটি অনেকে মুখে নেয় না, জায়গাটির নাম হচ্ছে সোনাগাছি। আপনি মানুন না মানুন, সেটা তো অস্তিত্ব রয়েই গেছে, অবশ্যই থাকবে না, না সেখানকার। মানার কোনো কারণও নেই। আমি সাধারণ অনেকের কথা বলছি, অনেকে বক্রোক্তি করে তির্যকভাবে বলে জায়গাটার কথা, কিন্তু সেই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। কেন বলছি, আমি এখন চলে এসেছি মানিকতলাতে, তো ওখানে আমি নাম বলি, নামটা বলা ঠিক না, যাই হোক ছেড়ে দিন। ওখানে 2-3টে মেয়ে আছে, বা ওখানে এমন কিছু মেয়ে ছিল যে সন্ধ্যাবেলায় যখন আমি ওখানে রাউন্ডে যেতাম, তো আমাকে ওরা সম্বোধন করতো বাবা বলে। বাবা চলে এসছে মানে আজকে ওদের সালিশি হবে, ছেলে কেন পড়তে যায়নি স্কুলে, মেয়ে চুল বাঁধেনি, ওর বাড়িতে জল দিতে চলে গেছিলো। তো আমি ওখানে বসে বাবা বাছা করে ওদের সমস্ত ঝামেলা মেটাতাম। এবং তাদের মধ্যে কেউ, নাম বলা সম্ভব না, উচিত না আমার, তাদের মধ্যে কেউ আমাকে এসে রাখি পরিয়ে গেছে, পড়ায় এখনও, ভাইফোঁটার সময় এসছে। দেখুন, এটা আমার প্রাপ্তি। এবং মনে হয় যে যখন আমি ওই জায়গায় পৌঁছে যেতে পেরেছি, তখন ওদের অনেক কিছু না ইজ করা সম্ভব। মানে যে বাচ্চাগুলো ওখানে, তখন 200-250 বাচ্চা কিছু ছিল, তাদেরকে নিয়ে আমরা ওয়ার্কশপ করতাম, ম্যাথামেটিক্সের ওয়ার্কশপ, পেইন্টিংয়ের ওয়ার্কশপ। আমার মনে আছে এখনও, পেইন্টিংয়ের ওয়ার্কশপ হচ্ছে, তা আমরা প্রাইজ দিচ্ছিলাম যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো একটি ছোট্ট বাচ্চা, বছর 3 হবে, সে ভ্যা ভ্যা করে কাঁদছে, কারণ সে কিছু বেছাড়া আঁকতেই পারেনি। আর তাল গাছ এঁকেছে, আমি যেমন আঁকি আর কি, তাল গাছ আর সূর্য, ওই টাইপের কিছু এঁকেছে। তো আমি আমার পিঠে ওকে নিয়ে বললাম, নে আবার পিঠের মধ্যে আঁক। সাদা ইউনিফর্ম পরেছিলাম। আমার আমার মানে আমি রিয়েলি আম গেটিং গুজবাম। তো ওটা আমার বিশাল প্রাপ্তি একটা, যে আমার পিঠের মধ্যে ইউনিফর্মে ও তুলি দিয়ে আঁকিবুকি করে ভূত বাঁদর আঁকছে। তো যখন আপনি এই জিনিসটা করবেন না, মানে যে কোনো সার্ভিসের ক্ষেত্রেই বলি, আপনি অধ্যাপক হলে অধ্যাপক, আপনি সাংবাদিক হলে সাংবাদিক, যদি আপনি ওই ফিল্ডটা যখন করবেন, দিস ইজ নট অনলি মাই জব,
বাট দিস জব ইজ মেন্ট ফর দ্য পিপল অ্যান্ড দ্য পাবলিক, তখন ব্যাপারটা খুব সুন্দর দাঁড়ায়। আর এই সুন্দর অনুভূতি অনেক দূর যায়। এই অনুভূতিগুলো তো অবশ্যই মানে সারা জীবন ট্রেজার করে রাখার মতো, কিন্তু যখন দেখেন যে সমস্ত কাজের পরেও অনেক কিছু তির্যক মন্তব্য শুনতে হচ্ছে, অনেক কিছু আসছে, বকরোক্তি আসছে, তখন কি ফিল হয়? তখন পেন ধরে বসে পড়ি, আমার ডায়েরি আর আমি, তখন সৃষ্টি বেরিয়ে আসে। কবিতায় আসতে পারে, গানে আসতে পারে, লেখায় আসতে পারে। আমি লিখি লিখি যেটা আমার ফিল হয় সেটা আমি লিখি। অনেক সময় অনেক কিছু এক্সপ্রেশনটাকে পাথরের মতন থাকে না, অনেক সময় পাথরের মতন মুখ করে দাঁড়িয়ে থাকা। যাদবপুরে অ্যাডিশনাল ওসি ছিলাম তখন, 2014 সাল, আই থিঙ্ক মনে আছে আপনাদের। তো সে সময় এমন কিছু উক্তি, বক্রোক্তি, কুৎসিত ভাষা শুনেছি, কিন্তু আই এম রেস্ট্রেইনড, করতে আমাকে হবেই। রিটালিয়েশন সবসময় উচিত না এবং ঠিকও না, সেটা আইনগতভাবেই হওয়া উচিত সবসময়। সেই ক্ষোভ বলুন, কিছু ক্ষোভ তো অনেক সময় হয়, তৈরি হয়, মানে যেটার জন্য আমি দায়ী নই বা আমরা দায়ী নই, তার জন্য যখন এই ক্ষেত্রে একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে মুশকিলটা কোথায় জানেন তো? ধরুন জলপাইগুড়ি বা কুচবিহারাতে কোনো একজন ব্যাংক কর্মচারী, কোনো একজন ইঞ্জিনিয়ার, কোনো একজন ডাক্তার, কোনো একজন টিচার কোনো অপরাধ করেছেন, তাকে বলা হচ্ছে যে এই বাবু এই কাজটি করেছেন। সাপোজ সরকার বাবু, সেন বাবু এই কাজটি করেছেন, ছি 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 ছি, লোকে বললো, গল্প শেষ। তার জাতকে কিন্তু গালিগালাজ করা হচ্ছে না, জাত মানে তার প্রফেশনকে বলছি আমি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু সেক্ষেত্রে প্রত্যন্ত জায়গায় একজন পুলিশের সবচেয়ে ছোট যে পদাধিকারী, সেও যদি অপরাধ করে ফেলে, তার জন্য কিন্তু একজন ডিজিপি বা একজন কমিশনার তাকে গালিগালাজ করা হয় জাত হিসাবে। এটা আগে খুব গায়ে লাগতো, এখন বুঝে গেছি যে এটা আমাকে ফেস করতে হবে। কি করে আরও বেটারমেন্ট করা যায় এবং কী ক্ষেত্রে ভুলটা ভাঙানো যায়, সেই চেষ্টা বা আমার বা আমাদের করা উচিত। দাদা, আপনাদের মানে এটা আমরা অনেক সময় ভাবি না, পুলিশেরও তো ফ্যামিলি আছে। একদম। তো আপনারা যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে, বা ধরুন দুর্গাপুজোর কথা বললেন আপনি, দুর্গাপুজোয় সবাই যখন ছুটিতে থাকেন, আমি ফিল করি বিকজ আমি নিউজ মিডিয়ায় ছিলাম, আমরা পুজোয় কাজ করতাম। কারেক্ট। সেই সময়গুলো মানে আপনাদের ফ্যামিলিকে প্রচুর স্যাক্রিফাইস করতে হয়। আমি আপনাকে এক্ষেত্রেই বলি, সালটা 1996 সাল, আমি চাকরি পেয়েছি। আমার বাড়ি বেসিক্যালি রায়গঞ্জে, উত্তর দিনাজপুরে। তখন আমি মাস্টার্স ইন ইংলিশ করছি এনবিউ থেকে। তো পুলিশের চাকরি করার ইচ্ছা ছিল না, মানে আর্মি অ্যান্ড অন্য সার্ভিসের জন্য চেষ্টা করছিলাম। তো এটা হয়ে গেল মানে পরীক্ষা দিতে এলাম, ইটস ওপেন এক্সামিনেশন দিলাম, হয়ে গেল, ভালো রেজাল্ট করলাম, চলো করে দেখি একবার, এটা ব্যাপারটা করে হয়েছিল আর কি। তো সেই বছর মহালয়ার সময়, মহালয়ার ঠিক আগে আমাদের ট্রেনিং শুরু হলো। বিশ্বাস করুন, মহালয়ার ঠিক ছুটি দিয়েছিল আমাদেরকে কয়েকদিন পুজোর সময়। ওটাই আমাদের জীবনের প্রথম এবং শেষ ছুটি। তখন জাস্ট ট্রেনিংয়ে ঢুকেছি। বড় বড় চুল তখন ছিল, এখন না হয় চুল নেই, সেটা ছেড়ে দিন, তখন তো চুল ছিল। কী করলো, ট্রেনিংয়ে ঢুকে প্রথমে পুরো চুলটাকে বাটি ছাট করে নারকেলের ছোবড়ার মতন মাথা করে বললো, তোমরা বাড়ি যাও এখন, 4 দিন কাটিয়ে এসো। মানে ওই 4টে দিন যেন মনে হলো কী জীবনে পেয়ে গেলাম। এবং তখনই যেন বুঝলাম, তখন আমাদের ট্রেনিং মাত্র 10 না 12 দিন না 14 দিন হয়েছিল, তখনই যেন একটা সেগ্রিগেশন ফিল করলাম। মানে বন্ধুরাও যেন যে আমাদের আড্ডা মারার জায়গা, আড্ডাস্থল থেকে যেন একটু অন্যভাবে দেখছে, অন্যভাবে চিন্তা করছে। তখনই আমি চিন্তা করলাম যে এই শুরু আর কি। হয়ে গেল 29 ইয়ার্স রানিং। তো পুজোয় ছুটি ওটাই। আর যদি এখন বলেন, জেনেটিক্যালি ব্যাপারটা না অ্যাডাপ্টেড হয়ে যায়। কীরকম, ধরুন এখন যদি পুজোর সময় আপনি আমাকে বসিয়েও বলেন যে আজকে বসে আনন্দ করুন, আমি পারবো না। কারণ যখন আমি দেখবো যে রাস্তার মধ্যে, আই সোয়ার অন গড, আই মিন ইট, যখন আমি দেখেছি, এমনও হয়েছে, আমি অসুস্থ ছিলাম একবার, যখন আমি দেখলাম যে ওই রাতভর কাজ করছে সবাই এবং রাস্তার লোকজন, মানুষ ছোড়াছুড়ি করছে, আমি কিন্তু চলে গেছিলাম। তো এটা হয়ে যায়। আর বাড়ির লোকজন বলুন, সবাই বলুন, তারাও অ্যাডাপ্টেশনে চলে যায়, একটা অদ্ভুতভাবে অ্যাডাপ্ট করে নিচ্ছে জিনিসটাকে, যে এটাই ভবিতব্য, এটাই হবে। মা ফোন করেন বিভিন্ন সময় কাজের মধ্যে, বাড়ির সবাই ফোন করেন, কেমন আছি, ব্যাস এটাই এখন ঠিক, ঠিক আছি তো, ব্যাস ঠিক আছে, অভ্যস্ত। কিন্তু এই ধরনের খারাপ মন্তব্যগুলো যখন আসে, পরিবারের মানুষ তারা কিভাবে ডিল করে? অবশ্যই এফেক্ট করে, এটা সবারই বোঝা উচিত। আজকে ধরুন যে লোকটি তার সঙ্গে কানেক্টেড নয়, আসলে পুলিশ ব্যাপারটা খুব প্রকট তো সমাজের, উই আর সো ওপেন, সুতরাং আমাদের গালিগালাজ করাটা খুব ইজি, মানে আর মানুষ খুঁত ধরতে খুব ইন্টারেস্টেড, মানুষ নিজে এগিয়ে না আসে যে সব ক্ষেত্রে ভুল। এটা আমার মনে হয় একটু চেঞ্জ করার সময় এসছে, একটু খতিয়ে দেখার সময় এসছে। আর পুলিশের ব্যাপারটা হচ্ছে, পুলিশ যেহেতু ওই কনস্টিটিউশনের স্টেট লিস্টে আমরা রয়েছি, সুতরাং আরও কিছু প্রতিবন্ধকতার গল্প থেকে যায়। সুতরাং পুলিশ মানে একটা কথা আমি আপনাকে বলতে চাই বারবার করে, আমি আমার সার্ভিস লাইফে বলুন, পার্সোনাল জীবনে বলুন,
চেষ্টা করে গেছি এবং চেষ্টা করছি আরও করবো যে কতভাবে এগিয়ে আসা যায় আরও কাছে। আমার ওখানে একটি বস্তি আছে, তো ওই বাচ্চাগুলো হচ্ছে, মানে আমি আপনাকে অফার দিয়ে রাখলাম সবাইকে যে একদিন আসুন বিকাল 5টায়, ক্যামেরা ছাড়া আসুন বা ক্যামেরা নিয়ে আসুন, এমনি দেখুন। ওরা ওই বিকেল 5টার সময় আমাকে নক করে যে কী স্যার এখনও হলো না নাকি তোমার কাজ, ফুটবল খেলবে পরে। তাদেরকে নিয়ে মাঠে যাচ্ছি, ওদের ছোটোখাটো প্রবলেমগুলো, ওদেরকে নিয়ে ফুটবল টিম বানিয়েছি একটা আমি। মোহামেডান স্পোর্টিংয়ের জুনিয়র টিমের সঙ্গে কম্পিটিশনও হয়েছে, 2 গোলে হেরেছি আমরা, ঠিক আছে, কিন্তু পরের বার আমরা জিতবো। তো আমরা কিন্তু কানেক্টেড। আমি বলবো না যে সবাই খারাপ বা সবাই খারাপ চিন্তা করছে পুলিশকে নিয়ে, তা নয়, কিন্তু 10-15% লোক দেখবেন সব জায়গায় রয়েছে যারা যতই ভালো করুন না, কারণ বিয়ে বাড়ি থেকে খেয়ে এসছেন আপনি, খাবার খুব ভালো করেছেন, সেই লোকটি বলছে নুনটা বেশি হয়ে গেলে কিন্তু খারাপ হতো। বোঝাতে পারছি আপনাকে, নুনটা বেশি হয়ে গেলে খারাপ হতো, মানে কিছু একটা করতে হবে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়ায়। তবে ট্রাস্ট মি, এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, এটা আমাকে আর ডাউন করতে পারে না। হয়তো সাময়িক ঘন্টাখানেকের জন্য খারাপ লাগে, কিন্তু সকালে যে ঘুম থেকে উঠলাম আবার ফ্রেশ, জড়ইবেতি, এগিয়ে চলো। মানুষের এই ভাবনাগুলো কি চেঞ্জ হবে? পুলিশ কি মানুষের বন্ধু হবে, যেটা মানুষ বলতে পারবে পুলিশ আমার বন্ধু? বন্ধু আছি তো। আমার আমার পাড়া, আমার বস্তির যে শিবা বলে ছেলেটি, কালু আছে, পচা আছে, ওরা তো বন্ধু বলেই দেখে। আমার গাড়িটা যখন যায় ওরা পেছনে উঠে পড়ে, তো আমি ওদেরকে নিয়ে বাঁচি। ওরাই তো সমাজের প্রতীক এবং প্রতিভূ, যাদের প্রয়োজন। তেলা মাথায় তেল দিয়ে তো লাভ নেই, যে মানুষগুলোর প্রয়োজন ওদের কাছে যদি আমি বা আমাদের মতন লোকেরা এগিয়ে আসে, বা সমাজের যে কেউ, আমি আমার ফেসবুকেও লিখেছিলাম যে প্লিজ কাম ফরওয়ার্ড। ওদের জন্য যদি উঠতে পারি, আমার মনে হয় সবার আগে ওদের পড়া প্রয়োজন। মানে বইগুলো নেই ওদের কাছে, প্রপার স্কুলিংগুলো এখন করছে ওরা, ফুটবল খেলার বাসনা। আমি একটা শর্ট ফিল্মও বানিয়ে ফেলেছি, ওদেরকেই নেই, শিবা দ্য আনওয়ান্টেড। তো এটা আমি তৈরি করে ফেলেছি, ওটাই প্রতীকী আমার কাছে, বিশ্বাস করুন। ওদেরকে যখন আমি দেখি, এন্ড অফ দ্য ডে আমি ভীষণভাবে চার্জড হয়ে যাই, এবং আমি অপেক্ষা করে থাকি কখন বিকাল 6টা বাজবে, আমি আবার ওদের সঙ্গে কি 1 ঘন্টা খেলবো। তো আমার কাছে সমাজ ওটাই। অনেক গল্প কিন্তু শোনা বাকি থাকতো দাদা, আপনি অনেক কিছু আজকে বললেন না, আপনার হাতের সময় কম, তাই আমি আপনাকে নিশ্চয়ই আজ আর আটকাবো না। খুব ভালো লাগলো। আমি আবার আসবো, ট্রাস্ট মি, ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে এই কথা বলে, ফর্মাল হোক ইনফর্মাল হোক, এই ধরনের কথাগুলো আমার মনে হয় সবার ক্ষেত্রেই প্রয়োজন। তাতে না ওই বাষ্পটা অনেক বেরোয় এবং হুইসেলের সিটিটা বাজে প্রেশার কুকারের। ঠিক বললাম রিলিজ তো? হয় ব্যাপারটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।